গল্প অপরাহ্নের আলো। লিখেছেন তাপসী দত্ত। পড়ন্ত বিকেলের নরম রোদ পশ্চিমের জানালাটায় ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। আঘ্রাণের মাঝামাঝি সময় এখন। বাতাসে হালকা শিরশিরানি ভাব। জানালার পাশে রাখা ড্রেসিং টেবিলের প্রসাধন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশে কাঠের আলমারিটাও পাল্লা খোলা। বোঝাই যাচ্ছে কিছুক্ষণ আগেই আলমারি ঘাঁটাঘাঁটি করে জিনিসপত্র বের করা হয়েছে। পূব দিকের জানলা লাগোয়া বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা অফ হোয়াইট আর স্কাই ব্লু কম্বিনেশনের বেনারসি আর 2-3টে গয়নার বাক্স। খাটের পাশে ছোট্ট তেপায়া কাঠের টেবিলের উপরে রাখা পেতলের ফুলদানির টাটকা রজনীগন্ধার গন্ধে ঘর মম করছে। এক্ষুনি সন্ধে নামবে। পশ্চিমের জানালার গ্রিল ধরে উদাস বাউলের মতো দাঁড়িয়ে অঞ্জনা। দূরে কোথাও দৃষ্টি আটকে রয়েছে তার। জানালার বাইরে নজর, অথচ কিছুই যেন দেখা হচ্ছে না তার। আজ অঞ্জনার মন বড় অস্থির, চঞ্চল। স্মৃতির সরণি বেয়ে মন বারবার ফিরে যাচ্ছে 15 বছর আগের ফেলে আসা দিনগুলোতে। অঞ্জনার বাবা ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার। পসার খুব ভালো ছিল না। মা, বাবা, 3 ভাই বোনের সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মা ঠোঙা বানিয়ে সেলাই করে যে 2-4 পয়সা ঘরে আনতেন তা দিয়ে টেনে টুনে 3 ভাই বোনের পড়ার খরচ চলে যেত। অঞ্জনা তখন প্রথম বর্ষের ছাত্রী। দুবেলা টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করত। দুদিনের জ্বরে দুম করে অঞ্জনার বাবা চলে গেলেন। একমাত্র রোজগারের হঠাৎ চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ল গোটা পরিবারের। পড়াশোনা তো দূরস্থ, অন্য সংস্থান করাই তখন দায় হয়ে পড়ল। আত্মীয় স্বজনরা তখন বিমুখ। ছোট ছোট 2 ভাই আর মাকে নিয়ে তখন অঞ্জনার দিশেহারা অবস্থা। টিউশনের কটা টাকা আর মায়ের সেলাই করে ঠোঙা বানিয়ে যা আয় হতো তা দিয়ে দুবেলা ভরপেট খাবারই জুটত না। অঞ্জনা তো বটেই, ভাইদের লেখাপড়াও তখন বন্ধ হওয়ার মুখে। তবে অনেক খারাপের মধ্যে যেমন কিছু ভালো লুকিয়ে থাকে, তেমনই অনেক খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষও থাকে। নিজের লোক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন এই দুস্থ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন এক সহৃদয় পাড়াতুতো কাকু। তারই চেষ্টায় একটা পলিক্লিনিকে চাকরি জুটে গেছিল অঞ্জনার। নিজের পড়ায় ইতি টানতে হলেও ভাইদের পড়ার খরচ কিন্তু জুগিয়ে গেছিল অঞ্জনা। একই দিদি ভাই, তুমি এখনো রেডি হওনি? ঝুম্পার ডাকে অতীত থেকে বাস্তবে ফিরে আসে অঞ্জনার মন। এই তো এক্ষুনি হব। এক্ষুনি হব মানে? কটা বাজে সে খেয়াল আছে তোমার? আমরা রেডি হয়ে গেলাম, আর যে আসল মানুষ সেই এখনো রেডি হয়নি। ওই জন্যই তো বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দাঁড়াও, রুম্পাকে ডাকি। আমরা দুজনে মিলে তোমায় সুন্দর করে সাজিয়ে দেব। এই রুম্পা, রুম্পা! ঘর থেকে জোরে হাঁক পাড়ে ঝুম্পা। রুম্পা ঝুম্পা 2 বোন, ভারী মিষ্টি মেয়ে। অঞ্জনার 2 ভাইয়ের বউ, দুজনেই স্কুল টিচার। অঞ্জনার ভাইয়েরাও এখন যথেষ্ট প্রতিষ্ঠিত। এখন আর বাড়িটা ভগ্ন জীর্ণ দশায় নেই। বাড়িটা মেরামত হয়েছে। 1 তলা বাড়ি 2 তলা হয়েছে। বাইরের দেওয়ালে পড়েছে চুনের প্রলেপ। এ বাড়ি এখন আর অভাবের মুখ দেখে না, বরং বাড়ির প্রতিটি কোণে সচ্ছলতার ছাপ স্পষ্ট। বাড়ির 2 বউ এ বাড়ির 2 রত্ন। মিষ্টি স্বভাবের মেয়ে দুটো ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে সংসারটাকে। শাশুড়ি আর একমাত্র ননদকে তারা মাথায় করে রাখে। সব কিছুর মতো বদলেছে অঞ্জনার কর্মস্থলের চেহারাও। জীর্ণ চেহারা ফেলে দিয়ে সে এখন ঝাঁ চকচকে পলিক্লিনিক। সব কিছু নতুনভাবে সাজালেও পুরনো কর্মচারী অঞ্জনার চাকরিটা কিন্তু থেকে গিয়েছিল। কি হলো, ডাকছিস কেন? ঝুম্পার ডাকে রুম্পা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে যার পরনায় অবাক হয়। এ মা, দিদিভাই তুমি এখনো রেডি হওনি? সেজন্যই তো তোকে ডাকছিলাম। চ, আমরা দুজনে মিলে দিদিভাইকে সুন্দর করে সাজিয়ে দিই। চোখে কাজল, কপালে মাঝারি সাইজের লাল টিপ ঘিরে হালকা চন্দনের ছোঁয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, ভাসদের পছন্দ করে কেনা অফ হোয়াইট আর স্কাই ব্লু কম্বিনেশনের বেনারসি আর সামান্য কিছু গয়নায় অপরূপা হয়ে ওঠে অঞ্জনা। সাজানো শেষ করে রুম্পা ঝুম্পা আয়নার সামনে নিয়ে যায় অঞ্জনাকে। দেখো তো দিদিভাই, কেমন লাগছে তোমায়? যেন নিজেকেই অচেনা লাগে অঞ্জনার। আয়নায় যাকে দেখছে সে কি ও? নিজের চোখেই নিজে বিশ্বাস করতে পারে না অঞ্জনা। আসলে কোনোদিন সেভাবে সাজগোজ করেনি তো, বা বলা ভালো সাজগোজ করার অবকাশ পায়নি। সেদিনও যদি একটু সাজতো তাহলে কি? দিদিভাই
তোমায় কতবার বললাম চুলে একটু কালার করো। সবই ঠিক আছে, শুধু চুলটা। ঝুম্পার কথায় অঞ্জনা আবার নিজেকে দেখে ভালো করে। সত্যিই তো, চুলে তো কালার করা হয়নি। কালো চুলের মাঝে উঁকি মারছে দু একটা রুপোলি রেখা। আর কালার করে কি হবে বল? তাতে কি আমার বয়স কিছু কমবে? বাবান তাতানকে রেডি করিয়েছিস, নাকি আমাকে সাজাতে গিয়ে ওদের কথা ভুলে গেছিস? ওই বিচ্ছু দুটোর কথা ভোলার উপায় আছে? পিপির বিয়ে বলে কথা, ওরা তো সেই দুপুর থেকে রেডি হয়ে বসে আছে, জবাব দেয় রুম্পা। খুব দুষ্টু ওরা, একটু চোখে রাখিস। সিজন চেঞ্জের সময় দেখিস যেন ঠান্ডা না লাগে ওদের। অঞ্জনার গলায় বিষণ্ণতার সুর। দূর থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। ঝলমলে আলো, বাড়ি ভর্তি লোকজন। সবার কপালে তো আর এমন বিয়ে জোটে না। দীর্ঘশ্বাস পড়ে অঞ্জনার। বাবা ছবিটাকে আজ বহুদিন পর চন্দন পরিয়ে মালা দিয়ে সাজানো হয়েছে। বাবার ছবিতে প্রণাম করে মায়ের ঘরে যায় অঞ্জনা। রোগে ভোগে মা বিছানায় শয্যাশায়ী। প্রণাম করে মায়ের শীর্ণ হাত দুটো ধরে কেঁদে ফেলে অঞ্জনা। অনেকক্ষণ ধরে জমানো কষ্টগুলো চোখ বেয়ে নেমে আসে অঝোর ধারে। আরে দিদিভাই, আজকের দিনে চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। তুমি কান্নাকাটি করলে মাও তো কষ্ট পাবেন। অঞ্জনা চোখের জল মোছাতে তৎপর হয়ে ওঠে রুম্পা। গাড়িতে ওঠার আগে বাড়িটাকে একবার ভালো করে দেখে নেয় অঞ্জনা। কাল থেকে এ বাড়ি হয়ে যাবে বাপের বাড়ি, আর সে এ বাড়ির অতিথি। 40টা বছরের স্মৃতিকে মুছে দিয়ে নতুনকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। শৈশবদের অনুষ্ঠান হবে সুতপার বাড়িতে। সুতপা অঞ্জনার ছোটবেলার বান্ধবী। অঞ্জনাদের বাড়ি থেকে সুতপার বাড়ির দূরত্ব মেরে কেটে 8 ঘন্টা। আজ বিয়ের ডেট আছে, প্রচুর বরের গাড়ি। বরযাত্রীদের গাড়িতে রাস্তায় বেশ যানজট। 8 ঘন্টার রাস্তা পেরোতেই কালঘাম ছুটে যাচ্ছে। গাড়িতে 2 ভাই ভাজ, তাদের বাচ্চারা আনন্দে হইচই করছে। অঞ্জনার মন কিন্তু আজ বারবার ঘোরাফেরা করছে 15 বছর আগের ফেলে আসা দিনগুলোতে। সেটাও ছিল এক আঘ্রাণের সন্ধ্যা। অঞ্জনার কাছের বান্ধবী সুতপার বিয়ে। বিয়ে বাড়িতে পরার মতো ভালো শাড়ি গয়না ছিল না অঞ্জনার কাছে। মায়ের একটা পুরনো ইঞ্চিপা শাড়ি আর সস্তার পুঁতির মালা, এই ছিল অঞ্জনার বিয়ের সাজ। বান্ধবীরা মিলে সুতপার বিয়েতে বাসর জেগেছিল। সেখানেই পরিচয় হয়েছিল জয়ন্তর সাথে। জয়ন্ত সুতপার পিসতুতো দাদা। প্রথম আলাপে ছিল ভালো লাগার আবেশ। অঞ্জনার কেমন যেন পাগল পাগল মনে হতো নিজেকে। 2 চোখের পাতা থেকে ঘুম চুরি হয়ে গেছিল। হারিয়ে গেছিল খিদে তেষ্টা। কাজে কর্মে মন নেই মোটে। একেই বোধহয় প্রেম বলে। জয়ন্তরও হয়তো একই অবস্থা হয়েছিল। তাই তো সুতপার মধ্যস্থতায় আবার দেখা হয় দুজনের। দেখা হওয়ার পালা চলতেই থাকে এরপর। ভালো লাগা কখন যেন জন্ম নেয় ভালোবাসার। অঞ্জনা বুঝতে পারে ও জয়ন্তর প্রেমে হাবুডুবু খাচ্ছে। সেই সঙ্গে আশঙ্কা দানা বাঁধতে থাকে অঞ্জনার মনে। পাত্র হিসেবে জয়ন্ত যথেষ্ট দামি। বাবা টেলিফোন দপ্তরে কাজ করতেন। বাবার অকাল প্রয়াণে সেই চাকরি এখন জয়ন্ত করে। জয়ন্তর মা একটা উচ্চ মাধ্যমিক স্কুলের হেডমিস্ট্রেস। বনেদি বংশ। বনেদিয়ানার ছাপ জয়ন্তর চেহারায় স্পষ্ট। যেমন গায়ের রং তেমন মুখশ্রী। এক কথায় সুদর্শন যুবক। অঞ্জনা জয়ন্তর যোগ্য কোনো মতেই নয়। সংসারের প্রতিটা কোণায় অভাবের ছাপ স্পষ্ট। অঞ্জনার আয়ের সামান্য কটা টাকায় কোনো ক্রমে সংসার চলে যায়। ডাল ভাত নুন ভাত জোটা সংসারে মাছ ভাত খাওয়ার যেমন বিলাসিতা, সেখানে মাংস ভাত খাওয়া তো স্বপ্ন। অঞ্জনার চেহারাও নিতান্তই সাদামাটা। জাঁকজমক জৌলুসীন অতি সাধারণ একটা মেয়ে। এমন মেয়েকে জয়ন্তর মতো ছেলে ভালোবাসতে পারে তা ভাবাটাও বোধহয় অন্যায়। অঞ্জনা যখন ভাবছে জয়ন্তকে ভুলে যাবে, ঠিক তখনই জয়ন্তর কাছ থেকে প্রপোজালটা এসেছিল। আমি তোমায় সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই অঞ্জনা, বিয়ে করবে আমায়? এই কথাটা জয়ন্তর মুখ থেকে শুনে সারা শরীর উত্তেজনায় কেঁপে উঠেছিল অঞ্জনার। তবুও কোনো মতে নিজেকে সংযত করে নিয়ে বলেছিল, আমার অবস্থা তো তুমি জানো জয়ন্ত। দিন আনি দিন খাই। কোনো মতেই তোমার যোগ্য নই। আমাকে তোমার ভুলে যাওয়াই ভালো জয়ন্ত। ভালোবাসার যোগ্যতা বিচার করে না অঞ্জনা। আমি তোমাকে ভালোবাসার সময় ভাবিনি তুমি আমার যোগ্য না অযোগ্য। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব জয়ন্ত। আমার ভাইয়েরা লেখাপড়া করছে। যতক্ষণ না ওরা নিজের পায়ে দাঁড়াবে
ততক্ষণ আমি নিজের কথা ভাবতে পারবো না। তাই বলছিলাম, তুমি একবার ভেবে দেখো জয়ন্ত। মানুষ ভালোবাসার জন্য কি না করে, আর আমি তোমার জন্য বছর অপেক্ষা করতে পারবো না? যতদিন না তোমার দায়িত্ব শেষ হচ্ছে ততদিন এই বান্দা তোমার জন্য অপেক্ষা করবে ম্যাডাম। জয়ন্তর ভালোবাসার ছোঁয়ায় নতুন প্রাণ পায় অঞ্জনা। সেই কোন কৈশোরকাল থেকে সংসারের ঘানি টানতে থাকা অঞ্জনার জীবনে লাগে বসন্তের লাল পলাশের রং। ভালোবাসাতেও এত সুখ, ভাবতে অবাক লাগে অঞ্জনার। প্রেমের জোয়ারে গা ভাসিয়ে অঞ্জনার দিনগুলো স্বপ্নের মতো ভেসে যেতে থাকে। অঞ্জনাদের বাড়িতে জয়ন্তর অবাধ যাতায়াত ছিল। অঞ্জনার মা জয়ন্তকে খুব স্নেহ করতেন। দিন আনা দিন খাওয়া সংসারে কদাপি যদি ভালো মন্দ কিছু রান্না হতো তাহলে অবশ্যই জয়ন্তর ডাক পড়ত। জয়ন্ত মাসিমার হাতের রান্না জমিয়ে খেত। অঞ্জনাদের বাড়িতে জয়ন্তর আসা যাওয়া থাকলেও জয়ন্ত কিন্তু কোনোদিন অঞ্জনাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেনি। অঞ্জনাই একদিন যেচে জয়ন্তকে বলে বসে, মশাই, মাকে আমাদের কথা বলেছ? তোমাদের বাড়িতে নিয়ে যাবে না আমাকে? তোমাদের বাড়ি খুব দেখার ইচ্ছে জানো। যাবে নিয়ে? মাকে এখনো আমাদের কথা জানানো হয়নি। তোমাকে তো বলেছি। মায়ের হিটলারই মেজাজ, ভয় লাগে কি রিয়াক্ট করবেন কে জানে। ছেলেরাও এরকম ভীতু হয়? তোমায় না দেখলে জানতেই পারতাম না। কথাগুলো বলেই হো হো করে হেসে ওঠে অঞ্জনা। কি, তুমি আমায় ভীতু বললে? ঠিক আছে, চলো আজই তোমাকে মায়ের সাথে দেখা করিয়ে দিই। এরপর যদি উল্টো সিধা কিছু হয় আমাকে দোষারোপ করো না যেন। সেদিনই সন্ধ্যায় জয়ন্তর বাড়িতে পা রাখে অঞ্জনা। পাইক পাড়ার পুরনো আমলের বিশাল দোতলা বাড়ি। শরিক বলতে এক জেঠু। জেঠু বেঁচে নেই, তার একমাত্র ছেলে লন্ডনে থাকে। তাদের ভাগের একতলাটা পুরোটাই ভাড়া দেওয়া, দোতলাটা জয়ন্তদের। রুচিসম্মত সাজানো টিপটপ। জয়ন্তর মা একটা মোটা বইয়ে মগ্ন ছিলেন। জয়ন্তর ডাকে বই থেকে মুখ তোলেন। মা, আমার এক বান্ধবীকে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। অঞ্জনাকে আপাদ মস্তক জরিপ করে গম্ভীর স্বরে বললেন, বসো। এরপর হাঁক পাড়েন, সন্ধ্যার মা, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। এবার অঞ্জনার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করেন, কি নাম? কেন জানি না অঞ্জনার ভয়ে গলা শুকিয়ে আসে। মিনমিন করে জবাব দেয়, অঞ্জনা বাড়ুই। বাবা কি করেন? হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, কয়েক বছর আগে গত হয়েছেন। কথার মাঝেই গরম গরম ফুলকো লুচি আর বেগুন ভাজা রেখে যায় সন্ধ্যার মা। নাও, খেয়ে নাও, আমার ছেলের খুব পছন্দের খাবার এটা। কি গম্ভীরে বাবা ভদ্রমহিলা, এনার যেন হাসতে মানা আছে, মনে মনে ভাবে অঞ্জনা। মা, একটা কথা ছিল। জয়ন্তর গলায় আত্মবিশ্বাসের অভাব ধরা পড়ে। কি? না মানে, না বলছিলাম কি। হাত চুলকোতে থাকে জয়ন্ত। কি হচ্ছে কি জয়? যা বলার পরিষ্কার করে বলো। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কথাগুলো বলে হাঁপাতে থাকে জয়ন্ত। কিছুক্ষণ ঘরময় নিস্তব্ধতা। ধোঁয়া ওঠা গরম লুচি ঠান্ডা হয়ে নেতিয়ে পড়ে। খাওয়া হয় না কারো। বেশ কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভাঙেন জয়ন্তর মা। তোমার কি বুদ্ধিশুদ্ধি একেবারেই লোপ পেয়েছে জয়ন্ত? পারিবারিক সম্মান, ঐতিহ্য এসবের কথা কি একদম ভাববে না? প্রেমে মানুষ অন্ধ হয় শুনেছিলাম, আজ তা চাক্ষুষ করলাম। গায়ের রং ময়লা, না আছে রূপ, না আছে বংশমর্যাদা। তুমি ভাবলে কি করে একে আমার পুত্রবধূ করব? চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে গেছে অঞ্জনার। এরপর আর ওখানে বসে থাকা যায় না। এক ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। তারপর থেকে আর জয়ন্তর সাথে কোনো যোগাযোগ রাখেনি অঞ্জনা। জয়ন্ত অনেকবার এসেছিল, ক্ষমা চেয়েছিল, কিন্তু অঞ্জনা কোনো সাড়া দেয়নি। এসে গেছে, এসে গেছে, হৈ হৈ শব্দে হুঁশ ফেরে অঞ্জনার। জয়ন্ত হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে গাড়ির সামনে। কি ব্যাপার, এত দেরি হলো তোমাদের? ম্যারেজটা সেই কখন থেকে অপেক্ষা করছেন? ওনার আবার আর একটা বিয়ে দেবার আছে। বরবেশে জয়ন্ত এখন আকর্ষণীয়। চেহারা একটু ভারী হয়েছে, চোখে লেগেছে চশমা। কালো চুলের ফাঁকে ফাঁকে সাদা উঁকি ঝুঁকি জানান দিচ্ছে 15 বছর পেরিয়ে আসার কথা। সুতপাদের বাড়ির সামনে বসেছে ফুলের গেট, লেখা আছে শুভ বিবাহ, জয়ন্ত ওয়েডস অঞ্জনা। সানাইয়ের সুর আর আলোকমালায় সুতপাদের বাড়ি সেজে উঠেছে বিয়ে বাড়ির সাজে। ধীর পায়ে ঘরে ঢোকে অঞ্জনা।
মনে এখনো একরাশ সংশয়। এই বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? কোনো কিছুর বিনিময়ে নিজের মান সম্মান কোনোদিন খোয়াতে দেয়নি, আজ তবে তাই খোয়াতে চলেছে অঞ্জনা। মাস দুয়েক আগে খাট থেকে পড়ে গিয়ে কোমরে চোট পায় অঞ্জনার মা। ডক্টর রুস্তগির চেম্বারে 15 বছর পর আবার দেখা হয় জয়ন্তর সাথে। জয়ন্তর মায়ের হাঁটু রিপ্লেসমেন্ট করবেন ডাক্তার রুস্তগি, তাই জয়ন্ত মাকে নিয়ে রুস্তগির চেম্বারে। অঞ্জনার সাথে ছিল রুম্পা। প্রথম দিন সামান্য কিছু কথাবার্তা, পরের দিন আবারও দেখা চেম্বারে, সামান্য শুভেচ্ছা বিনিময়। প্রথম দিন অঞ্জনা জয়ন্তর মাকে ভদ্রতাবশত প্রণাম করেছিল। জয়ন্তর মাও থাক বাচ্চা থাক বলে অঞ্জনার থুতনি ধরে একটা চুমু খেয়েছিলেন। ভদ্রমহিলার এমন ব্যবহারে একটু অবাক হয়েছিল বই কি অঞ্জনা। তারপর তো যা ঘটেছিল সবই গল্পের মতন। রুম্পা ঝুম্পা সম্ভবত তাদের পতিদেবতাদের কাছ থেকে জয়ন্তর ব্যাপারে আগেই শুনেছিল। জয়ন্তর সাথে আলাপ জমিয়ে রুম্পা জানতে পারে জয়ন্ত এখনো সিঙ্গেল। যাকে ভালোবেসেছিল তাকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে পারেনি জয়ন্ত। জয়ন্তর মা নিজের কৃতকর্মের জন্য এখন অনুতপ্ত। তিনি নাকি রুম্পাকে বলেছেন, দেখো না আবার নতুন করে কিছু ভাবা যায় কি না। তোমার দিদির সামনে দাঁড়াবো সে মুখ তো আমার নেই। অঞ্জনা প্রথমে রাজি হয়নি, কিন্তু বাড়ির সকলের ইচ্ছের কাছে হার মানতে হয় তাকে। এক এক সময় অঞ্জনার মনে হয় সে বুঝি এখন সবার বোঝা। তাকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলে সবাই বেঁচে যায়। তা না হলে এত বছর পর সব ভুলে সেই জায়গায় ফিরতে হবে কেন? শৈশাবুদ মালা বদলের পর জয়ন্তর দেওয়া সিঁদুরে রেঙে ওঠে অঞ্জনার স্মৃতি। এ যেন এক নতুন জন্ম, সারা শরীরে এক অদ্ভুত শিহরণ। যার নামের মালা এতদিন জপে এসেছে তাকে আজ নিজের করে পাওয়া। তবু জয়ন্তর মাকে নিয়ে মনে একটা খটকা থেকেই যায় অঞ্জনার। পারবে তো অঞ্জনা শাশুড়ি মায়ের মন জয় করতে? কত শত ভাবনারা জেঁকে বসা অঞ্জনার মনে। এই কি হলো, কি এত ভাবছো বলো তো? চলো মাকে প্রণাম করে আসি। জয়ন্তর ডাকে ভাবনার তার ছেড়ে অঞ্জনার। না কিছু ভাবছি না। হ্যাঁ চলো মাকে প্রণাম করে আসি। হুইল চেয়ারে বসে রয়েছেন জয়ন্তর 80 ছুঁই ছুঁই মা। দুজনে জোর বেঁধে চলেছে মাকে প্রণাম করতে। ইনি সেই মহিলা যিনি একদিন অঞ্জনাকে মেনে নেননি তার বংশ গৌরবের জন্য। আজ কি তিনি সত্যিই মন থেকে মেনে নিয়েছেন অঞ্জনাকে? যে মান সম্মান অঞ্জনার সম্পদ ছিল আজ বুঝি তা সব জলাঞ্জলি গেল। কিছুটা উৎকণ্ঠা, কিছুটা ভয়, আবার কিছুটা আবেগ খেলে যাচ্ছে অঞ্জনার মন জুড়ে। শাশুড়ি মাকে প্রণাম করার সময় অঞ্জনার হাত বুঝিব কেঁপে গেল একটু। জয়ন্তর মা তা বুঝলেন কিনা বোঝা গেল না, তবে পুত্রবধূকে তিনি টেনে নিলেন নিজের কোলের কাছে। আয় মা, আমার বুকে আয়। অনেক পাপ করেছি আমি তোর কাছে, পারলেই বুড়িমাকে ক্ষমা করে দিস। সেদিন আমি তোর সব কথা না জেনেই তোকে আঘাত দিয়েছিলাম। সেদিন যদি তোর পুরো কথা আমি শুনতাম। পরে জয়ের কাছে তোর সংগ্রামের কথা শুনেছি, কিভাবে তুই সংগ্রাম করে সংসারটাকে দাঁড় করিয়েছিস। সব তোর জীবন থেকে আমি 15টা বছর কেড়ে নিয়েছি, তার ফিরিয়ে দিতে পারবো না, তবে ভালোবাসা আদর যত্নে ভরিয়ে দিতে পারবো তোকে। জানি না তুই বিশ্বাস করবি কিনা, সেই থেকে রোজ ঠাকুরের কাছে চেয়েছি তোর কাছে যেন একটা ক্ষমা চাওয়ার সুযোগ আসে আমার। বল, ক্ষমা করেছিস আমায়? অঞ্জনার দু চোখ বেয়ে তখন জলের ধারা। নিজের হাতের মধ্যে শাশুড়ি মায়ের হাত দুটো শক্ত করে চেপে ধরে অঞ্জনা। কিছু কথা থাকে যা বলার দরকার পড়ে না, পরিস্থিতিই তা বুঝিয়ে দেয়। ক্ষমাই তো জীবনের পরম ধর্ম, তা তো পালন করতেই হবে। দেরিতে শুরু হলেও সুন্দর হোক ওদের জীবন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।